নমস্কার, আপনাদের সবাইকে শুভ দুপুর জানিয়ে আমরা শুরু করছি আজকাল পরশুর আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এই আজকাল পরশু অনুষ্ঠান সন্দীপ শাস্ত্রী, যার নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। বহুদিন ধরে সন্দীপ এই ফিল্ডে কাজ করছে এবং আমাদের চ্যানেলে সন্দীপের বহু বছর কাজ করা। অনেক অনেক স্বাগত সন্দীপকে। অনেক ধন্যবাদ তোমাকে। আর সব থেকে বড় কথা, আমি খুব অবাক হয়েছিলাম যখন প্রথম এসেছিল। আমি বলছিলাম এই তো একটা বাচ্চা ছেলে এই শাস্ত্রটাকে নিয়ে এই অনুষ্ঠান করবে। তারপরে প্রথম যখন ওর সাথে অনুষ্ঠান করতে বসে আমি বুঝেছিলাম যে ওই বলে না যে ভাতের হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় ভাতগুলো কত হয়েছে কি না। তো সন্দীপের ওই একটা এপিসোডই আমাকে বুঝিয়েছিল যে শাস্ত্রটাকে ও কতটা আয়ত্ত করেছে। শাস্ত্রটা পুরোপুরি শাস্ত্র এবং এটার মধ্যে একটা বিজ্ঞানের দিক আছে এবং সেটাকে যতটা আমরা বুঝে চলবো ততটাই কিন্তু আমাদের উপকার হবে। একদমই তাই। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। আর সব থেকে বড় ব্যাপার, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের সাপোর্ট না থাকলে এতদিন চলতে পারতাম না। এই যে তুমি বললে না যে বিজ্ঞানটাকে মানা, তো আমার কাছে, আমি যেহেতু ইয়াং এখনো পর্যন্ত, তো আমার কাছে ক্লায়েন্টও বেশি ইয়াং। তো তারা কিন্তু, তুমি কিন্তু এখনকার তোমার ছেলের ব্যাপারে তুমি ভাবো না, তুমি কিন্তু যদি লজিকটা না বোঝাও ওরা কিন্তু তোমার কাছ থেকে যে কোনো কথা নেবে না। সব বিষয়ে ওরা লজিকটা খোঁজে। তো আমাদের অ্যাস্ট্রোলজিও কিন্তু একটা লজিক। আমি সবসময় বলি যে লজিক্যালি কাজ হয়, এখানে ম্যাজিক্যালি কাজ হয় না। এটা তো প্যারাসিটামল ওষুধ নয় যে আপনি আজকে স্টোনটা পড়বেন কাল থেকে কাজ শুরু হবে না। ধৈর্য রাখতে হবে। এবং আপনি স্টোনটা কেন পড়ছেন, যদি স্টোনটার ব্যাপারে কোনো সায়েন্টিফিক রিজন না থাকতো তাহলে প্রত্যেকটা স্টোন কিন্তু এক কালার হতো না, আলাদা আলাদা কালার হতো না, এক কালারই হতো। ধরো আমি পান্না সবুজ রঙের, প্রবাল লাল রঙের, তার মানে কি কালারের ওপর তো একটা রেমেডি কাজ করছে, একটা স্টোন কাজ করছে। অনেক দিন আগে দিদি আমাদের একটা বেসরকারি চ্যানেল ছিল এবং সেই চ্যানেলে অনেক কিছু দেখানো হতো, এখনও দেখে। আমরা ছোটোবেলায় খুব দেখতাম চ্যানেলটা, জানি না চ্যানেলের নামটা নেওয়া যাবে না এখানে। সেই চ্যানেলে আমি একদিন প্রোগ্রাম দেখছি যে আমাদের আমেরিকান কোনো সায়েন্টিস্ট তারা ইন্ডিয়াতে এসে যে মানুষকে মারা যাওয়ার পর যে জ্বালানো হয় তার ওরা একটা ডকুমেন্টারি করছে যে কেন জ্বালানো হয়, তার পেছনে সায়েন্টিফিক রিজন কি আছে। হিন্দু ধর্মশাস্ত্র কিন্তু কুসংস্কার নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার শাস্ত্রের সাথে যুক্ত। হিন্দু একটা অরিজিন, হিন্দুকে আমরা ধর্ম বলি, বাট হিন্দুরা সনাতন ধর্ম মানে, বাট হিন্দু শব্দটা কিন্তু একটা অরিজিন, ওটা একটা অরিজিন এবং ওটাই হচ্ছে মানে ফাদার অ্যান্ড মাদার। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা ডকুমেন্টারিতে দেখাচ্ছে যে একটা মানুষ জ্বলে যাওয়ার পর, পুড়ে যাওয়ার পর তার গা থেকে, ওদের তো ভীষণ লেন্সটা ভীষণ হাই কোয়ালিটির থাকে, দেখাচ্ছে বিভিন্ন কালারের ধোঁয়া উঠছে। তো এই যে 7টা রঙের ধোঁয়া এবং আকাশে গিয়ে বিলীন হয়ে গেল, 7টা রং কিন্তু আমাদের শরীরের ভেতরে রয়েছে। তার জন্য তোমার ক্ষেত্রে তোমার মঙ্গল যদি ডিস্টার্ব থাকে, তার মানে তোমার লাল রঙের বা রক্তের কোনো সমস্যা, যে কারণে প্রবালটা পড়লে তোমার ওই সমস্যা ক্লিয়ার হবে। দিস ইজ মেডিকেল অ্যাস্ট্রোলজি উইথ কানেক্টেড নর্মাল অ্যাস্ট্রোলজি। কারণ হচ্ছে যে নর্মাল অ্যাস্ট্রোলজিটা করতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজিটাও আমাদের পড়তে হয়। কিন্তু একটা স্টোন নিয়ে কারোর ক্যান্সার ঠিক হবে না, একটা স্টোন নিয়ে কারোর পায়ের ব্যথা ঠিক হবে না। হ্যাঁ, আমরা কোন জায়গায় আপনাদেরকে স্টোনটা দিতে পারি, রোগ হবার আগে আমরা আগাম জানাতে পারি যে আজ থেকে 5 বছর পর আপনার হাড়ের সমস্যা আসতে পারে, আপনার হার্টের প্রবলেম আসতে পারে, এবং তার বিনিময়ে আপনি এই রেমেডিটা গ্রহণ করুন, দেখবেন এই জায়গাটা থেকে বাঁচবেন, রং ট্রিটমেন্ট থেকে বাঁচতে পারেন। কোনো স্টোন, কোনো কবজ মানুষের অকাল মৃত্যু আটকাতে পারে না, কিন্তু স্প্যান অফ লাইফটাকে বাড়াতে পারে। সঠিক সময় জানতে হবে, এই লজিকগুলোকে বুঝতে হবে, আর এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো আজকে আমরা অনুষ্ঠানটা করব যেহেতু আগামীকাল শিবরাত্রি, এবং শিবরাত্রির দিন সাধারণ মানুষ যারা তোমার কাছে আসতে পারছেন না বা পারেননি, তারা নিজেরা বাড়িতে বসে কিভাবে নিজেদেরকে একটু ঠিক রাখবেন। আমি জানি 100% ঠিক রাখা সম্ভব নয়, ওষুধের কাজ তো আর পথ্য দিয়ে হয় না, কিন্তু তারপরেও খানিকটা একটা ব্যারিয়ার তৈরি করতে পারবেন। এবং কি করে আমি নিজের গ্রহকে, মানে শুধু শিবরাত্রি বলে না, কি করে আমি নিজের গ্রহকে ঠিক রাখতে পারি, কি কি করলে? না দেখো, অনেক জিনিসই করা যায়, এবং সব থেকে আমরা যেটা ছোট থেকে জেনে এসেছি যে শিব হচ্ছে এমন একজন দেবতা যিনি অল্পতে সন্তুষ্ট, চোখের জলে কিন্তু তিনি সন্তুষ্ট, তাই না? মানে আমরা যেটা একদম আগের হিস্ট্রিটা যেটা পড়েছি, যেখান থেকে শিবলিঙ্গের পুজো শুরু হলো। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শিবের, যে অনেকে কনফিউজড যে দুদিন শিবরাত্রি পড়েছে আমরা কবে পুজো করব, কাল করব না পরশু করব। যারা শর্টকাট কাজ করতে চান তারা বলছেন যে সারাদিন উপোস থেকে বিকেলে জল ঢালবো, কিন্তু অ্যাকচুয়ালি এই হিন্দু ধর্মশাস্ত্রে একটা জিনিস শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে নিশিটাই হচ্ছে মেন যে কোনো পুজোর, রাত যেটা পাবে। এবং এই জন্যই যারা একাদশী পালন করেন তাদেরকে বলা হয় যে ক্যালেন্ডারে সবসময় ছাড়ার দিনটা থাকে, কিন্তু তোমরা করো আগের দিন থেকে।
এবার একাদশী লেগে গেছে, তখন আপনি মাছ মাংস ডিম খাচ্ছেন, পরের দিন সূর্য ওঠার পর আপনি ফ্রেশ হয়ে একাদশী পালন করছেন, সেই একাদশী কিন্তু অ্যাকচুয়াল একাদশী পালন নয়। হয়তো এটা নিয়ে মতবিরোধ আছে, আচ্ছা। অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আমি শুনে এসেছি, শিখে এসেছি, সেটা আমি শেয়ার করলাম। আবার তুমি শিবরাত্রির ক্ষেত্রেও বলবো, যারা শিবরাত্রির পুজো করতে চাইছেন, কারণ শিবরাত্রির অ্যাকচুয়াল কিন্তু 4 প্রহরে পুজো হয়, 4 প্রহরে জল ঢালতে হয়, সেই সম্ভবটা অনেকের হয় না, কারণ সেই অনেকে শিব মন্দিরে গিয়ে পুজো করতে চান, শিব মন্দিরে লাইন পাওয়া এবং শিব মন্দিরে যাওয়াটাও অনেক প্যাথেটিক। বাড়িতেও পুজো করতে পারেন, শিবলিঙ্গ তো ম্যাক্সিমাম বাড়িতেই রয়েছে। আমি যেমন নিজেই কিন্তু বাড়িতেই পুজো করি, আমি কোনো মন্দিরে যাই না। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা রাত্রিবেলায়, একদম রাতের যে প্রহর, ঠিক 12:09 থেকে 1:07 মধ্যে এবছর পড়েছে, এই সময়টা হচ্ছে খুব, মানে ওই সময়টাই কিন্তু শিব পার্বতীর মিলনের টাইম, শিব পার্বতীর বিবাহের টাইম, লগ্নের টাইম। ওই টাইমটাতে আপনারা জল ঢালুন, খুব ভালো থাকবে। মানে তুমি বলছো তৃতীয় প্রহর যেটা, তৃতীয় প্রহর যেটা, তার আগে 2টো প্রহর পেরিয়ে যাচ্ছে। কেউ বলছে যে আমি 4 প্রহর পারলাম না, তাহলে আমাকে তো একটা প্রহর ধরতে হবে। তাই তুমি বলছো, মানে সন্দীপ শাস্ত্রী বলছেন যে তৃতীয় প্রহরটাকে মাথায় রাখতে। কেউ বললো যে না, আমি অত রাত অবধি জাগতে পারবো না, বা সারাদিন এমটি স্টমাক থাকতে পারবো না। এমটি স্টমাক থাকতে বলা হয়নি, আপনি ফল খেতে পারেন, আপনি যে কোনো মিষ্টি খেতে পারেন, দুধের জিনিস খাবেন না, যেহেতু শিবের মাথার উপর ঢালা হয়। চিনি খাবেন না, নুন খাবেন না, এগুলোকে অ্যাভয়েড করুন। আপনি র চা খান, নিজেকে আপনি ওআরএস খান, এখন তো ওআরএস পাওয়াই যাচ্ছে। নিজেকে একেবারে এমটি স্টমাক রেখে কোনো পুজো করতে হবে, এটা কোনো ধর্মশাস্ত্রে লেখা নেই কিন্তু। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কেউ মনে করছেন যে তৃতীয় প্রহরে গিয়ে আমি পুজো করতে পারবো না, তারা প্রথম প্রহরে একদম লাগার সঙ্গে সঙ্গে 5:09 পরেই তারা জল ঢালতে পারে। এবং তারপরে মেনলি বলা হয় যে শিবরাত্রি করলে হবিষ্যান্ন খাওয়া দরকার, আগের দিন সংযম করা, আগের দিনও। হ্যাঁ, এবং শিবরাত্রির দিনকে যেমন একেবারেই তো অনেক ছেলেরা বিশেষ করে শুনবে এটা, যে নখ চুল দাড়ি কাটবে না। বলা হয় যে তোমার যদি জেগে থাকা যায়, শিবের নাম জপ করা যায়, তাহলে খুব ভালো ফল হয়। কিসের ভালো ফল হয়, এটার পেছনেও সায়েন্স রয়েছে। আপনার ভেতরে, মানে মনের ভেতরের নেগেটিভিটি হ্রাস হবে, আপনার আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক ঊর্জা আপনার আরও বৃদ্ধি পাবে শরীরের মধ্যে। আমরা বলি না, আমি দিদির সাথে প্রোগ্রাম করতে গিয়ে আমি বারবার এই কথাটা বলি যে 365 দিন আমরা ওয়েট করি 5 দিনের দুর্গাপুজো, কারণ তুমি নবরাত্রি করো, তুমি দেখবে একটা আলাদা একটা এনার্জি পাই। এই যে প্রত্যেকটা পুরো বছরটাকে খাটবার মতন একটা মানসিক এনার্জি। এই যে আবার 19 তারিখে আসছে, একদম এটা সেকেন্ড নবরাত্রি, যেটা মানে এটাই তো ফার্স্ট নবরাত্রি, আমরা যেহেতু এটাকে সেকেন্ড বলি। কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলোই কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। মানুষ, আমরা যে পুজো করছি না, আমাদের সংকল্প করা হয় নাম নিয়ে, গোত্র নিয়ে। সংকল্প মানে কি, মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি নিজে একটা মনের দিক থেকে প্রতিজ্ঞা নিলাম ঠাকুরের কাছে, এই ভুলগুলো ঠাকুর আমি করেছি, আমাকে ক্ষমা করো, যাতে পরবর্তীকালে এই ভুলগুলো আমার না আসে। কিন্তু আমরা স্বার্থপর, আমরা তো খালি চাই ঠাকুরের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও। তার সাথে বরং ভালো হয় শিবরাত্রিতে যখন চাইবেন, আমি বলবো শুধু নিজের জন্য না, দেশের জন্য, দশের জন্য চান, আমার পাড়া প্রতিবেশীর জন্য চান, আমার সন্তানের সাথে যাতে অপরের সন্তানও থাকে দুধে ভাতে, সেটাও চান। একদম। আগামী 16 তারিখ 16ই ফেব্রুয়ারি আসানসোল চেম্বার রয়েছে, 17ই ফেব্রুয়ারি বাঁকুড়া চেম্বার রয়েছে, 18ই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে সিউড়ি, তার পরবর্তী 19শে ফেব্রুয়ারি ব্যারাকপুর, 20 ফেব্রুয়ারি অন্ডাল, এবং তার পরবর্তী 21শে ফেব্রুয়ারি হাজরা, 23শে ফেব্রুয়ারি আলিপুরদুয়ার, 24শে ফেব্রুয়ারি কোচবিহার, 25শে ফেব্রুয়ারি শিলিগুড়ি, 27শে ফেব্রুয়ারি নাসিক। এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করি, নাসিক মানে তো আমরা সবাই জানি শিবরাত্রির, তুমি তো একদম শিবরাত্রির পরপরই যাচ্ছ, 27 তারিখ মানে চতুর্দশী কাটিয়ে তুমি যাচ্ছ। নাসিক ত্রম্বকেশ্বরে আমার সমস্ত পুজোগুলো হয়, এবং তুমি বরাবরই যাই। আমি প্রত্যেক মাসে যেতে না পারলেও 2-3 মাস পর পর যাই। যেহেতু শিবরাত্রিতে এবারে আমার প্রচুর পুজো রয়েছে, সব পুরোহিতরা পুজো করছেন, আর আমার এখানে স্থানীয় পুজো আমি করছি, করার পর আমি ওখানে যাচ্ছি, গিয়ে আমি আমার সমস্ত পুজোগুলো কালেক্ট করে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে নাসিকে এবার আমি চেম্বারটাও ফেলেছি, কারণ নাসিকের অনেক, মানে মুম্বাই, পুনে, নাসিকে কিন্তু পুনে থেকেও লোক আসে। মুম্বাই, পুনে, নাসিক অনেক প্রবাসী বাঙালি রয়েছেন যারা রিকোয়েস্ট করেছিলেন একবার মুম্বাইতে বসতে। দীর্ঘ অনেক দিন যাবত আমার মুম্বাইতে বসা হয়নি, তো যেহেতু মুম্বাইতে এবার থাকতে পারবো না, নাসিকে থাকবো, যারা মনে করছেন ফিজিক্যালি এসে আমাকে দেখাবেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং ধরো আমরা যদি তোমার খাত দিয়ে মানে ত্রয়ম্বকেশ্বরের কাছে কিছু মানত করি, সেটাও সম্ভব তো? অবশ্যই, অনেকে পুজো পাঠান আমার হাত দিয়ে। ধরো তুমি তোমার কোনো গ্রহ সংস্কার করাচ্ছ না, কিন্তু মানুষ তো, আমরা তো যেমন ধরো কামাখ্যায় গেলাম, তো অনেকে পুজো পাঠাচ্ছেন, তারাপীঠে গেলাম পুজো পাঠাচ্ছেন, ত্রম্বকেশ্বরেও পুজো পাঠান, অনেকেই পাঠান।
এবং হয় এটা খুব ভালো হয়। ত্রম্বকেশ্বর কেন বলা হয়, এটা হচ্ছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জ্যোতির্লিঙ্গ একসাথে, এবং একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে 3টে শক্তি একসাথে রয়েছে একদম। এবং সেখানে সমস্ত রকম গ্রহ সংস্কার করাটা সম্ভব। মানে 27শে ফেব্রুয়ারি তুমি থাকছো নাসিকে। নাসিকে। পরবর্তী 6ই মার্চ দুর্গাপুর, 7ই মার্চ হাওড়া, 8ই মার্চ রামপুরহাট, তার পরবর্তী 9ই মার্চ বালুরঘাট, 15ই মার্চ বর্ধমান, 16ই মার্চ বোলপুরে চেম্বার রয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, একটা আমার ছেলের ব্যাপারে বলছি। হ্যাঁ আচ্ছা বলুন। ছেলে হচ্ছে আপনার নাম কি? আপনার নাম কি? কলকাতায় জন্ম। আপনার নামটা বলুন। ওর নামটা হচ্ছে জিৎ দত্ত। কিচ্ছু শুনতে পাচ্ছি না। জিৎ দত্ত, জিৎ দত্ত। জিৎ দত্ত আপনার জিৎ ছেলের দত্ত নাম? ছেলের নাম। হ্যাঁ, জিৎ দত্ত। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি পিকনিক গার্ডেন থেকে বলছি। কোথায়? পিকনিক পিকনিক গার্ডেন। গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, পিকনিক গার্ডেন থেকে বলছি, জিৎ দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11/3/1998। 11ই মার্চ 1998। সময়? সময় দুপুর 12:30। দুপুর 12:30? হ্যাঁ, দুপুর 12:30। কোথায় জন্ম? কলকাতাতেই জন্ম। আচ্ছা। আর জন্মবার ছিল বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার। বেশ। মিথুন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, বলছি শুনুন। আপনার ছেলের তৃতীয় রাশির ওপরে বর্তমান শনির ধাইয়া, মানে 2.5 বছরের শনির একটা ফের চলছে, ঠিক আছে? আচ্ছা। আপনার ছেলে ডবল গ্রহণ দোষ পেয়েছে, চন্দ্র রাহু যুক্ত আর রবি কেতু যুক্ত। এই যে দুটো আচ্ছা। গ্রহণ দোষ পেল, এই দুটো গ্রহণ দোষ কিন্তু পরবর্তীকালে ওর ক্যারিয়ার স্টাবলিশমেন্টের দিক থেকে প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করবে। বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা রয়েছে। আর এই চার্টটা পিওরলি সায়েন্সের চার্ট। সায়েন্সের কোনো সাবজেক্টের ওপরে যদিও উচ্চ শিক্ষা করে তাহলে ওর জন্য খুব ভালো হবে, এবং জন্মস্থান থেকে যতটা বেশি দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। মায়ের সাথে কোনো একটা দিক থেকে মতবিরোধ বা মনোমালিন্য হতে পারে, অথবা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, রং ট্রিটমেন্ট আসতে পারে। এই সম্ভাবনাগুলো আমি পাচ্ছি। এবার শুনবো আপনার কাছে। আচ্ছা, ও কেমিস্ট্রিতে বিএসসি অনার্স করেছে, বাহ। প্রায় 82% নাম্বার পেয়েছে। তারপরে আর পড়েনি? আর তারপরে না, ওই চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে। একটু আমার আর্থিক সমস্যার জন্য ভালো করতে পারছে না, ও টিউশনে ফিউশনে টুকটাক করছে, এই হচ্ছে কথা। আর ওই চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে, ওই সামান্য নম্বরের জন্য পেছিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি বলুন তো, সন্দীপ একটা কথা বললেন যে আপনার ছেলের পিওর সায়েন্স নিয়ে পড়লে এবং উচ্চশিক্ষা করলে একটা ক্যারিয়ার তৈরি হবে। গ্র্যাজুয়েশন করেছে, কমপ্লিট করেছে এবং গ্র্যাজুয়েশন, 82% পেয়েছে, হ্যাঁ। ভালো পার্সেন্টেজ। Easy মাস্টার্স করতে পারতো। মাস্টার্স তো গভর্নমেন্ট কলেজেই পেয়ে যেত, আচ্ছা। পেতো না? 82% মানে ফার্স্ট ক্লাস পেয়েছে। হ্যাঁ, ওই আর্থিক অসুবিধার জন্য আর টানতে পারবো না, না। আর্থিক অসুবিধাটা কোন জায়গাতে দাদা? আপনার যদি গভর্নমেন্ট কলেজে পড়ে, আমার কাজকর্মগুলো খুব একটা ভালো না তো, কোনো মতে বুঝতে সংসার পারলাম, চলে। বুঝতে পারলাম। মানে বাবা চাইছেন ছেলে একটা চাকরি পাক। কিন্তু আপনার ছেলের চার্ট অনুযায়ী 10ই ফেব্রুয়ারি 2028 পর্যন্ত স্থায়ী চাকরি বা সরকারি চাকরির যোগ রয়েছে। এবার আপনাকে কি করতে হবে, আপনার ছেলেকে পরবর্তীকালে বলবেন অবশ্যই মাস্টার্স করে, যদি ও চায় এই লাইন নিয়ে এগোতে, এই সাবজেক্ট নিয়ে এগোতে, তাহলে রিসার্চ করুক। এবং রিসার্চ করে কখনোই ও কিন্তু টিচিং ওরিয়েন্টেড জায়গাতে যাবে না, ল্যাব ওরিয়েন্টেড জায়গায় যেতে বলবেন, ঠিক আছে? ওর চাকরির জায়গাটা ল্যাব ওরিয়েন্টেড জায়গা রয়েছে, এবং সাবজেক্ট খুব ভালো বাছাই করেছে, কেমিস্ট্রি নিয়েছে। কেমিস্ট্রিতে ল্যাবে গেলে কিন্তু অনেক ভালো উন্নতি, দেশের বাইরে বিদেশে গিয়ে লং টাইম স্টে করার সম্ভাবনা রয়েছে। 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ইচ্ছে অনুযায়ী ছেলে সরকারি চাকরি খুঁজুক, পাক চাই না পাক, তারপরের সময়টাতে ওকে অবশ্যই হায়ার এডুকেশন এবং পিএইচডির জন্য চেষ্টা করতে বলবেন। আর একটা জিনিস আমি আপনাকে বলি, সরকারি চাকরি বা ভালো চাকরি বা স্থায়ী চাকরির জন্য যে গ্রহটি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রবি গ্রহ। এই রবি গ্রহ যখনই রাহু বা কেতুযুক্ত হয়ে গ্রহণ দোষ সৃষ্টি করে, তখন ওই দোরগোড়ায় গিয়ে আটকে যায়। পাতি বাংলা কথায় ভাত মেখে রেডি রয়েছে, মুখে দিতে পারছে। উনি বললেন তো কয়েক নাম্বারের জন্য চাকরি একদম, পাচ্ছেন উনি না। দোরগোড়ায় গিয়ে আটকাচ্ছে। তো আপনি ফিল করছেন আপনার আর্থিক সংকট রয়েছে, সমস্ত কিছুকে সরিয়ে রেখে প্রথম দুটো কাজ করুন। একটা হচ্ছে ছেলেকে খুব ভালো করে প্রিপারেশন নিতে বলুন গভর্নমেন্ট সার্ভিসের, এই জায়গাগুলো রেমেডি করান। আর 3 নম্বর বলুন, অ্যাটলিস্ট এই যে 2028 পর্যন্ত যে সময়টা, যেখানে ওকে বললাম গভর্নমেন্ট সার্ভিস ট্রাই করতে, পাশাপাশি কেমিস্ট্রি নিয়ে ডিস্টেন্সে এই মাস্টার্সটা করে নিক। তাতে কি হবে, পিএইচডি করতে আরেক ধাপও এগিয়ে যাবে। বুঝতে পারলাম?
জানি না বুঝতে পারলেন কিনা। ধন্যবাদ সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনার বাড়ি পিকনিক গার্ডেন, আপনি কলকাতার যে কোনো চেম্বারে আপনি পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে তো পেয়েই যাচ্ছেন একদম। এইখানে কিন্তু প্রপার অনলাইনটা কনসালটেশন। তোমার আউট অফ স্টেট, আউট অফ স্টেট, যেখানে আমি কলকাতা বসছি না। আচ্ছা, তাহলে কলকাতার মানুষদের আসতেই হচ্ছে। একদম একদম। কলকাতা কেন, আমি দেখো স্টেটের আমাদের রাজ্যের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই সমস্ত বসছো। জায়গাতেই যাচ্ছি, খালি মেদিনীপুর আর হুগলি বাদ দিয়েছি, তার জন্য আমি হাওড়া অ্যাড করে দিয়েছি, ওরা আসতে পারবে। আরেকটা তো টেলিফোন বাকি- নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি দিব্যেন্দু দত্ত বলছি হায়দ্রাবাদ থেকে। আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাইতাম। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়িতে সবসময় দেখা হয়, পৃথিবীতে সব প্রোগ্রাম আমরা দেখা হয়। আর সন্দীপ দার অ্যানালিসিস খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। হায়দ্রাবাদ থেকে বলছেন, বলুন ছেলের নাম শুনবো। ছেলের নাম অর্ক দত্ত। অর্ক, ডিটেলস হ্যাঁ। শুনবো। ডেট অফ বার্থ? 21শে মার্চ 2004। সময়? সময় বিকেল 5:02। আর কোথায়- জন্মস্থান হায়দ্রাবাদ। হায়দ্রাবাদেই জন্মেছে, তার মানে আপনি অনেক দিন ধরেই হায়দ্রাবাদে আছেন। হ্যাঁ, আমরা হায়দ্রাবাদেই মোটামুটি সেটেল। বাড়ি কলকাতায় আছে আর কি। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ, রবিবার দিন। আচ্ছা, রবিবার পুরো দিন নাম, সন্ধ্যেবেলা। আপনাদের টাইটেলটা কি বললেন? দত্ত। দত্ত। আচ্ছা, সিংহ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ হ্যাঁ। নক্ষত্র, নরগণ আপনার ছেলের, জানা ছিল? হ্যাঁ জানা ছিল? হ্যাঁ আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে দিন দাদা, হ্যাঁ, ঠিক আছে। না হলে আমার কথাটা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মীন রাশি আপনার ছেলের, মীন রাশির হ্যাঁ। ক্ষেত্রে সেক্ষেত্রে বর্তমান কিন্তু রাশির ওপর শনি 7.5 চলছে এবং 7.5 পিক টাইম মানে মধ্য সময় চলছে। এই সময়টা ভীষণ ডেঞ্জার, মানে তার মধ্যে 1 বছর পেরিয়েছে, আরো 1.5 বছর রয়েছে, ঠিক আছে? Actually, এছাড়া ওনার আপনার মা ছেলে মারা গেছে। কে মারা গেছে? মা মারা গেছে। মা মারা গেছেন। কখন মারা গেছে, কতদিন আগে মারা গেছে? এই মে মাসে। মে মাসে, মানে 7.5 টাইমটাতে গুরুজন হানি হয় এবং চন্দ্র অষ্টম স্থানে, দ্বাদশপতি অষ্টম স্থানে। আপনার ছেলের ঠান্ডা লেগে যাওয়া, শ্লেষ্মা, অ্যালার্জেটিক প্রবলেম কিছু আছে? পেটে অ্যালার্জি প্রবলেম আছে। পেটে allergic problem ল্যাকটোজেন ইনটলারেন্স। আচ্ছা, একটু ভালো ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আপনার ছেলের সায়েন্সের চার্ট, সায়েন্সের কোনো সাবজেক্টের উপরে বা মেডিকেল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট, বায়ো রিলেটেড কোনো সাবজেক্টের উপরে। হ্যাঁ বলুন। আরেকবার বলুন। দিল্লিতে ওই পাবলিক হেলথের উপর কি নিয়ে পড়েছে শুনবো? মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি, হ্যাঁ, বায়োলজি। এখন পাবলিক হেলথের উপর মাস্টার্স করছে। পাবলিক Public হেলথটাও health এর নিল কেন? ও কোনো রিসার্চ ওরিয়েন্টেড, মাইক্রোবায়োলজি তো অনেক সাবজেক্ট ছিল, রিসার্চ করলো না কেন? রিসার্চ এই না, রিসার্চ হয় অ্যাকচুয়ালি, মানে একটু স্ট্যাটিস্টিক্যাল বেসড রিসার্চ হয় এখানে। আচ্ছা, এইগুলো research গুলো ওর কি statistical ইচ্ছে আছে পরবর্তীকালে রিসার্চ করার? based। হ্যাঁ, পিএইচডি করার ইচ্ছে আছে। আচ্ছা, পিএইচডি করতে করতে আমার একটা অ্যাডভাইস শুনুন, ওকে বলবেন যে আফটার গ্র্যাজুয়েশন তো হয়ে গেছে না? হ্যাঁ, গ্র্যাজুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, মাস্টার্স করছে, মাস্টার্সটা কমপ্লিট হলে ওকে একটু সিভিল সার্ভিসের জন্য কোচিং নিতে বলবেন। দশম সার্ভিসের স্থানে, coaching হ্যাঁ, নিতে। নবমপতি দশমে মঙ্গল বসে রয়েছে। যদিও সিভিল সার্ভিসের কোচিংটা নেয়, তার মধ্যে সবকিছুই থাকবে, মানে ইউপিএসসি থাকবে, পিএসসি থাকবে, মিসলেনিয়াস থাকবে, এমটিএস থাকবে, সবকিছুই থাকবে, বুঝতে পারলাম? আচ্ছা। এগুলোর জন্য একটু আচ্ছা। প্রিপারেশন নিতে বলুন। এইটা ওর ক্ষেত্রে একটা ভালো যোগ রয়েছে এবং এই চাকরির যোগটা ওর শুরু হয়ে গেছে লাস্ট ইয়ার জুলাই থেকে, জুলাই 2025 থেকে। এটা টানা থাকবে একেবারে 2030 সালের মে মাস পর্যন্ত। এই সময়টা ওকে ব্যবহার করতে বলুন, সিভিল সার্ভিসের জন্য ট্রাই করতে বলুন। আচ্ছা, সিভিল সার্ভিস preparation ছাড়া করতে অন্য কোনো চাকরি ট্রাই করবে না, তার সাথে ও মাস্টার্স করুক এবং পিএইচডির জন্য ভর্তি হয়ে যাক। আর আচ্ছা, এখন ওর অন্য চাকরি করবে না এখন? না, সিভিল সার্ভিস ছাড়া অন্য চাকরি খোঁজার এখন দরকার নেই। দরকার নেই। হ্যাঁ, আর ওর যে রেমেডিটা করা দরকার, যে প্রতিবিধান করা দরকার, সেটা হচ্ছে ওর শনি 7.5 প্রতিকারটা করান ইমিডিয়েটলি। 7.5 একটা ক্ষতি করিয়েছে, মা মারা গেছে, আরেকটা ক্ষতির জায়গা পাচ্ছি শারীরিক জায়গা, যেটার কারণে ও অনেক সময় দৌড়তে গিয়ে আটকে যাবে, ও জীবনে চলার পথে হোঁচট খাবে ডিউ টু ওর হেলথ রিজন। তাই আপনি এই জায়গাটা ঠিকঠাক রাখার জন্য যেমন ভালো ডাক্তারের পরামর্শ দরকার, ঠিক সঠিক গ্রহ প্রতিকারের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সঙ্গে থাকুন। ঠিক আছে। ধন্যবাদ। আপনি তো হায়দ্রাবাদে থাকেন, আপনার ক্ষেত্রে আমার মনে হয় অনলাইনে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। সময় নষ্ট করে লাভ নেই। বাচ্চা ছেলে এখনই যদি আপনি ক্যারিয়ারটাকে ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু ও একদম। ফুল ফ্লেজেডে জীবনটাকে তৈরি করতে পারবে। ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবনের সময়, এবং এই সঠিক গ্রহ প্রতিকার সঠিক সময় কিন্তু একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। একদম। এবং যারা সচেতন হওয়া দরকার তাদের হচ্ছে, দেখো সামনেই
আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিজন এখন এই মুহূর্তে মাধ্যমিকটা হয়ে গেল। হয়ে গেল, উচ্চ মাধ্যমিকের চলছে। season। কিন্তু এই সময়টা তোমাকে অ্যাক্টিভ হতে হবে, হ্যাঁ। কারণ মাধ্যমিকের পর আমাদের স্ট্রিম চুজ করা, আর 12 এর পর সাবজেক্ট চুজ করা, যে কোন সাবজেক্ট নিয়ে আমি গ্র্যাজুয়েশন করব। আমি কোনো এখন তো 12 এর পর জেনারেল সাবজেক্টে কেউ যাচ্ছেই না, ম্যাক্সিমাম যাচ্ছে প্রফেশনাল কোর্সে। কোন কোর্সটা আপনার সন্তানের জন্য ভালো? এখন অনেকেই চেয়েছেন যে আমি দেশের বাইরে রেখে বা ছেলেকে বা মেয়েকে পড়াবো, সেই দেশের বাইরে কোন কান্ট্রিটা এখন পুরো বিশ্বটাকে যদি আমি অ্যানালিসিস করি, কোনটা সঠিক জায়গায় আছে। বা অনেক জায়গায় আমরা দেখলাম যে ইউক্রেনের যুদ্ধের সময় অনেক ছেলেমেয়েরা মেডিকেল পড়তে গিয়ে একদম ফাইনাল ইয়ারে গিয়ে আটকে গিয়ে চলে এলো, তাদের পুরো কেরিয়ারটা চলে গেল। এই ধরনের জায়গাগুলো আপনার সন্তানের হবে কিনা এগুলো অ্যানালিসিস করান, এগুলো দেখুন। কারণ প্রেডিকশন না করিয়ে কোনো রিস্ক নেবেন না। হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারেন আপনি, হয়তো আপনি 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে খরচ করিয়ে আপনার ছেলেকে মেডিকেল একটা ডাক্তার তৈরি করতে পারেন, কিন্তু আদৌ সেই মেডিকেল পড়ার পর আপনার ছেলে ভালো ডাক্তার হবে কিনা? কারণ পসারটা তার জমবে চাটে তো কিনা? দেখলাম ডাক্তারই নেই, তার চাটে তো ব্যবসাটাই নেই, তার চাটে তো চাকরিটাই নেই, তাহলে ওর কি হবে আগামী দিন? তাই সুতরাং সেই সায়েন্স নিয়ে 11-12 করে, আবার ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশন করে, তারপরে আবার MBA করে এরকম খিচুড়ি পড়াশোনার দরকার নেই। একাডেমিক ক্যারিয়ারটা করতে হবে, তার জন্য এখনই সঠিকভাবে অ্যানালিসিসটা করান, প্রেডিকশনটা করান। তবে এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের বাবা মায়েদের সচেতন হওয়া উচিত, এবং তারা একবার অন্তত কনসালটেশন করে নিয়ে, মানে পার্টিকুলার কোন সাবজেক্ট হতেই পারে, আর্টস নিয়ে খুব ভালো ক্যারিয়ার তার তৈরি হতে পারে। মাধ্যমিকের দেখো নাম্বারটা কিসের জন্য? আমাদের 12 এর ভালো স্ট্রিম পাওয়ার জন্য। একদম। 12 এর নাম্বারটা কিসের জন্য? ভালো প্রফেশনাল কোর্স, ভালো কলেজ পাওয়ার জন্য। বাট গ্র্যাজুয়েশনের নাম্বারটা কিসের জন্য? ভালো টাকা রোজগার করার জন্য। সুতরাং এগুলো রিলেট রয়েছে, বাচ্চাদের এটা বোঝাতে হবে, এবং বোঝানোর পর সেভাবে ওদেরকে এমনিতে বলবেন। সবসময় ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে, গ্র্যাজুয়েশনে গিয়ে তারা ভয় পাবে। একদম একদম। আপনারা যোগাযোগ করুন। আগামী 16 তারিখ আসানসোল, 17 তারিখ বাঁকুড়া, 18 তারিখ সিউড়ি, 19 তারিখ ব্যারাকপুর, 20 তারিখ অন্ডাল, 21 তারিখ 21শে ফেব্রুয়ারি হাজরা, বা পরবর্তী 23শে ফেব্রুয়ারি আপনারা পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ার, 24শে ফেব্রুয়ারি কোচবিহার, 25শে ফেব্রুয়ারি শিলিগুড়ি, এবং 27শে ফেব্রুয়ারি নাসিক। বম্বে, পুনে, ওই দিকের মহারাষ্ট্রের অনেক জায়গার মানুষেরা কিন্তু নাসিকের জন্য নাম এনরোল করতেই পারেন। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে 6ই মার্চ দুর্গাপুর, 7ই মার্চ হাওড়া, 8ই মার্চ রামপুরহাট, 9ই মার্চ বালুরঘাট, পরবর্তী 15ই মার্চ বর্ধমান, 16ই মার্চ বোলপুর। যোগাযোগ করুন 9932337820, 9851815653, 890039 890039 49478798356920। এতগুলো ফোন নাম্বার যাচ্ছে, যদি আর এই একটা 4টে ফোন নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, ফলে কি হচ্ছে, আপনারা যারা মনে করছেন এখন কি হয় না, প্রোগ্রাম চলাকালীন অনেক ফোন আসে, ফোন পাচ্ছেন না আপনারা, হয়তো আপনারা 4টেতেই হোয়াটসঅ্যাপ করেও বুকিং করাতে পারেন। আর এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু অনলাইন প্রেডিকশনটা করা হচ্ছে। আউট অফ স্টেট যে জায়গায় আমি পৌঁছতে পারছি না, যে জায়গায় রয়েছি তার জায়গায় কিন্তু অনলাইন প্রেডিকশন হবে না। আমার গ্রহকে ভালো রাখার জন্য, আমি শিবরাত্রি বা অন্য কোনো দিনের কথা বলছি, আমার গ্রহকে ভালো রাখার জন্য কি কি করণীয় আমাদের? ইউজুয়ালি একজন সাধারণ মানুষ কি করবেন? গ্রহকে ভালো করার জন্য যেটা খুব ভালোভাবে দেখা দরকার সেটা হচ্ছে অবজারভেশন। দেখতে হবে আপনি, আপনার পার্টনার এবং আপনার সন্তান। ছোট্ট একটা জিনিস বলছি, বাথরুমে গিয়ে বাথরুমটা নোংরা করে আসে না, স্নানের পর জলটা দিয়ে ধুয়ে দিয়ে আসে, এটা দেখতে হবে। যদি বাথরুমে গিয়ে দেখছেন যে স্নান করে এলো, বাথরুমটা অ্যাজ ইট ইজ নোংরা রয়েছে, কোথাও ফেনা রয়েছে, কোথাও চুল রয়েছে, তার মানে জানতে হবে তার রাহু ডিস্টার্ব। জানতে হবে বাথরুমের মধ্যে কোনো সব সময় আপনি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, সেখান থেকে কোনো বাজে স্মেল সবসময় আসছে কিনা, তার মানে আপনার বাড়িতে শনি এবং রাহু দুটোই ড্যামেজ হচ্ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু অবজার্ভ করবেন, দেখবেন আপনার এগুলোকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমার গ্রহ সংস্কার অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার বাড়ির নর্থ ইস্ট কর্নার প্রবলেম রয়েছে, বা নর্থ ইস্ট কর্নারই টয়লেট রয়েছে, তাহলে আমি সেটা তো ফ্ল্যাটে ভাঙতে পারছি না, তারও কিন্তু রেমেডি রয়েছে। কি রেমেডি সেটা চেম্বারে আসলে বলবো, এখান থেকে বলা যাবে না। সবকিছু তো সম্ভব নয়, সবকিছু এখান থেকে এভাবে সম্ভব নয়। একদমই তাই। তো আপনারা যোগাযোগ করতে থাকুন। আর আগামীকাল আমাদের করণীয়টা হচ্ছে আজকে সংযোগ, এবং কালকে তুমি বলে দিলে যে একদম নিষ্ঠা সহকারে ঠাকুরের কাছে চাইবেন। আমি প্রথমেই বললাম শিব একটুতেই সন্তুষ্ট, মন খুলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং পাড়া প্রতিবেশীর জন্য ভালো চান, বা অপরের সন্তানের জন্য ভালো চান, অবশ্যই শিব আপনাকেও আশীর্বাদ দেবেন।
দেশের এবং দশের ভালো, দেশের এবং দশের ভালো, তবেই আপনার ভালো হবে, কারণ ওই দশের আমার ওই মধ্যে যে আপনি বললাম আমার রয়েছেন। সাথে আমার মানে পাড়া প্রতিবেশী প্রত্যেকের সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই একদম। দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ, খুব ভালো লাগলো তোমার সাথে অনুষ্ঠান করে, মানে একটা পজিটিভ ভাইবস, এটা ভীষণ দরকার। অনুষ্ঠান মানেই ভয় দেখানো নয়, মানে 7:30 মানেই সব শেষ হয়ে যাবে, নট দ্যাট। খুব সুন্দর করে তুমি ভয়ের জায়গাটাকে ওভারকাম সাথে করে তো দিলে। বোঝা, সাথে হচ্ছে একটা পরীক্ষা, তোমার জীবনকে চেনার একটা পরীক্ষা যে কোনো বয়সে। তো আগামী দিনে 7:30 নিয়ে একটা অনুষ্ঠান করতে হবে, যে একদম, 7:30, কারণ এরপরে তো ধরো মেষ রাশি আবার বৃষ রাশি, এদের তো আবার 7:30 শুরু হতে একদম, চলেছে, একদম, তো একদম। অ্যাডভান্স একটা আলোচনা করতে হবে। একদম। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।